জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব ইসরায়েলকে আরো অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। এখন জানিয়ে দিব গাজা ইস্যুতে ব্যর্থ হয়েছে বিশ্ব, বললেন এরদোগান। আরো জানিয়ে দিব এবার আইসিসি কে শায়েস্তা করতে যুক্তরাষ্ট্রের বিল পাস। এখন জানিয়ে দিব পদত্যাগ করলেন নরেন্দ্র মোদী। সর্বশেষ জানিয়ে দিব প্রধানমন্ত্রী পদে মোদীকে সমর্থন নয়, ওআইসির স্পষ্ট ঘোষণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ইসরায়েল লকহিড মার্টিন দ্বারা নির্মিত 25টি উন্নত F-35 স্টিলথ ফাইটার জেটের তৃতীয় স্কোয়াড্রন কেনার জন্য $3 বিলিয়ন একটি চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র। এটি 2028 সালে হাতে পাবে ইসরায়েল। মঙ্গলবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টো চুক্তি ঘোষণা করে এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। তিনি বলেন, এমন সময় যুক্তরাষ্ট্র ইসরায়েল এই চুক্তি স্বাক্ষর করেছে যখন আমাদের কিছু প্রতিপক্ষ আমাদের সবচেয়ে বড় মিত্রের সঙ্গে আমাদের সম্পর্ককে দুর্বল করার লক্ষ্যে অনেক চেষ্টা করেছে। আমরা কেবল আমাদের সম্পর্ককে আরো শক্তিশালী করছি। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, এই চুক্তির ফলে বিশ্বে আমাদের শত্রুদের কাছে একটি সতর্ক বার্তা। তিনি আরো বলেন, এই চুক্তির ফলে ইসরায়েলের অস্ত্রবহরে F-35 এর সংখ্যা দাঁড়াবে 75টিতে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আইডিএফ কে বিমান সরবরাহ করা শুরু হবে 2028 সালে। প্রতি বছর 3 থেকে 5টি বিমান দেবে যুক্তরাষ্ট্র। ইসরায়েল হলো মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ যেখানে F-35 যুদ্ধ বিমান রয়েছে। বিশ্বের সবচেয়ে উন্নত ফাইটার বা স্টিলথ সক্ষম এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে শত্রু অঞ্চলের কঠিন আঘাত হানতে পারে। 2018 সালের মে মাসে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছিল, তারা যুদ্ধে F-35 বিমান ব্যবহারের দিক থেকে প্রথম দেশ হয়ে উঠেছে। গাজা উপত্যকায় ইসরায়েল শুধু শিশু হত্যাই করছে না, তারা মানবতাকেও ছিন্ন ভিন্ন করছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। গাজা ইস্যুতে বিশ্ব মানবতা ব্যর্থ হয়েছে বলেও মনে করেন তিনি। খবর ডেইলি সাবাহর। মঙ্গলবার আগ্রাসনের শিকার নিরীহ শিশুদের আন্তর্জাতিক দিবসে গাজায় ঝুঁকিতে থাকা শিশুদের রক্ষা করতে জাতিসংঘকে কার্যকরী পদক্ষেপ নিতে আহ্বান জানিয়ে এমন মন্তব্য করেন তিনি। গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধের ওপর জোর দিয়ে বিশেষ এই দিবসে দেওয়া বার্তায় এরদোগান বলেন, গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধের ওপর জোর দিয়ে বিশেষ এই দিবসে দেওয়া বার্তায় এরদোগান বলেন, মাসের পর মাস গাজায় নিরীহ শিশুদের গণহত্যা চালানো হচ্ছে। এর বিরুদ্ধে জাতিসংঘকে কার্যকরী পদক্ষেপ নিতে আহ্বান জানায়। বার্তায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5 সদস্যের দিকে ইঙ্গিত করে এরদোগান যোগ করেন, বিশ্বে কিন্তু 5-এর মধ্যে সীমাবদ্ধ নয়। অগ্রাসনের শিকার নিরীহ শিশুদের আন্তর্জাতিক দিবসে ইসরায়েলি অগ্রাসনে নিহত হাজার শিশুদের স্মরণ করে এরদোগান বলেন, এই বিশেষ দিবসে আমি দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে স্মরণ করছি 7 অক্টোবর থেকে এখনো পর্যন্ত গাজায় প্রাণ হারানো সেই 15,000 শিশুর কথা, যাদের বর্বরভাবে হত্যা করা হয়েছে। গাজায় ইসরায়েলি আগ্রাসন ইস্যুতে বিশ্ব মানবতা ব্যর্থ হয়েছে বলে মনে করে তুর্কি প্রেসিডেন্ট। বলেন, গাজায় শুধু শিশুদেরই নয়, মানবতাকেও হত্যা করা হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে বিশ্ব এই পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। গাজায় গণহত্যা নিয়ে ইসরায়েলকে কাঠগড়ায় তুলছে আন্তর্জাতিক অপরাধ আদালত। এতে ক্ষুব্ধ হয়ে আইসিসির বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিতে বিল পাস করেছেন মার্কিন আইনসভার নিম্নকক্ষের প্রতিনিধি পরিষদ। প্রতিনিধি পরিষদের সংখ্যাগরিষ্ঠ দল রিপাবলিকানদের সঙ্গে 42 জন ডেমোক্রেটিকও আইসিসির বিরুদ্ধে বিল পাসের পক্ষে ভোট দেন, যার ফলে সব মিলিয়ে ভোটাভুটিতে বিল পাস হয় 247 ভোটে। বিলের বিপক্ষে ভোট পড়েছিল 155টি। খবর IRN এর। বিলটি এখন অনুমোদনের জন্য সিনেটে তোলা হবে। সেখানে বিলটি আইনে পরিণত হলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের বিরুদ্ধে বিচারক কাজের সঙ্গে যুক্ত আইসিসির কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিতে পারবেন। যদিও ধারণা করা হচ্ছে এই বিলটি আইনে পরিণত হবে না, তবে যদি আইনে পরিণত নাও হয় তবু ইসরায়েলের প্রতি মার্কিন কংগ্রেসের অকুণ্ঠ সমর্থনের আরেকটি দলিল হয়ে থাকবে এই বিল। সপ্তাহখানেক আগে আইসিসির প্রধান কৌশলী করিম খান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং দেশটির প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার জন্য আদালতের কাছে আবেদন করেন। সেই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে আইসিসির বিরুদ্ধে বিল পাস করতে উদ্যত হয়েছেন প্রতিনিধি পরিষদ। নতুন সরকার গঠনের লক্ষ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করে এই পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। শরিক দলগুলো বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের সঙ্গে থেকে সরকার গঠনের প্রতিশ্রুতি দেওয়ায় বুধবার পদত্যাগ করেছেন নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি ভবনে যাওয়ার আগে বুধবার শেষবারের মতো কেন্দ্রীয় মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে বসেন মোদী। এর আগে গতকাল সোমবার সন্ধ্যায় নির্বাচনে বিজয় ঘোষণা করে সরকার গঠনের ঘোষণা দিয়েছেন টানা তৃতীয়বারের মতো
প্রধানমন্ত্রী হতে যাওয়া এই রাজনৈতিক। এনডিটিভি বলেছেন, দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সময় নতুন সরকার গঠনের লক্ষ্যে পুরো মন্ত্রিসভা সহ নিজের পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে জমা দিয়েছেন তিনি। তবে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত সরকার পরিচালনার কাজ চালিয়ে যেতে নরেন্দ্র মোদীর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। 2014 সালে লোকসভা নির্বাচনে 282 আসন পেয়ে ক্ষমতায় এসেছিলেন মোদীর দল বিজেপি। পরের বার 2019 সালে 303 আসনে জয় পেয়ে সরকার গঠন করে তারা। এবারের নির্বাচনে 400 আসনে জয়ের স্বপ্ন দেখেছিল মোদী ও তার দল, কিন্তু ইন্ডিয়া জোটের কঠোর চ্যালেঞ্জের মুখে 240 আসনের বেশি পায়নি তারা। এককভাবে সরকার গঠনের জন্য অন্তত 272 আসন প্রয়োজন ছিল বিজেপির। সেই লক্ষ্য পূরণ না হয় এখন এনডিএ জোটের মিত্রদের সঙ্গে মিলে সরকার গঠন করতে হবে তাদের। বিজেপি বাদেও এনডিএ জোটের অন্য দলগুলো পাওয়া আসন সংখ্যা 53। এনডিটিভি বলেছে, সকাল 11:30টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে বৈঠক শুরু হয়। এটি ছিল মোদীর মন্ত্রী পরিষদের শেষ বৈঠক। এদিকে এনডিএর জ্যেষ্ঠ নেতারা জোটের বৈঠকে অংশ নিতে দিল্লিতে যাত্রা শুরু করেছে। এনডিএ জোটের এই বৈঠক বিকেল 4টায় হওয়ার কথা রয়েছে। এই বৈঠকে এনডিএ নেতারা সরকার গঠনের বিস্তারিত বিষয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে। এনডিএ সরকার গঠন হলেও ইন্ডিয়া জোট শক্তিশালী হয়েছে। এখন আর একসঙ্গে বিপুল সংখ্যক বিরোধী সদস্যকে বের করে দেওয়া যাবে না সংসদ থেকে, বরং ইন্ডিয়া জোটের নেতা নেত্রীরা কোনো আন্দোলনে নয়াদিল্লির বুকে গড়ে তুললে সেটা ঠেকানো মুশকিল হয়ে পড়বে এনডিএ সরকারের পক্ষে। এনডিএ জোট কেন্দ্রীয় সরকার করলেও চাপ আছে, সেটা বোঝেন মোদিও। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বলেছে, ব্র্যান্ড মোদি ধরাশয়ী, নিজেকে লার্জার দেন লাইফ প্রমাণ করতে পারেনি। শক্তিশালী সরকার তৈরি করার কথা মুখে বারবার বললেও তাকেই এবার নির্ভরশীল সরকার করতে হচ্ছে। বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, শরিকদের নিয়ে ম্যাজিক ফিগার পার করছে। এমনই প্রেক্ষাপটে এবার কড়া ভাষায় আক্রমণ করলেন মুত্তাহিদা কওমি মুভমেন্টের প্রধান আসাউদ্দিন ওয়াইসি। তিনি হায়দ্রাবাদ লোকসভার কেন্দ্র থেকে জয়ী হয়েছেন, আর তারপরই প্রধানমন্ত্রীর পদে নরেন্দ্র মোদীকে সমর্থন করতে চান না বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন। নরেন্দ্র মোদীকে এখন সরকার গড়তে হলে চন্দ্রবাবু নাইডুর দল এবং নীতিশ কুমারের দলের কাছে মাথা নত করতে হবে। সেক্ষেত্রে এনডিএ সরকারের চাবিকাঠি এখন নীতিশ ও চন্দ্রবাবুর হাতে। এই যখন অবস্থা, তখন আসাদুদ্দিন ওয়াইসি জানান, বিজেপি যে আসন পেয়েছে সেটাও পাওয়া উচিত ছিল না। তিনি বলেন, আমি নির্বাচনের সময়ই বলেছিলাম যদি এমন কোন সুযোগ আসে যে অন্য কেউ প্রধানমন্ত্রী হচ্ছেন মোদী ছাড়া, তখন আমরা সমর্থন করব। সুতরাং যে আসাউদ্দিনকে বিজেপির পক্ষে ভাবা হতো, সেই তিনিও কিনা এখন বেঁকে বসলেন। ভোটের পরের পরিস্থিতি সবাইকে নিয়ে চলার কথা বলেছেন নরেন্দ্র মোদী। এই বিষয়টিকে কটাক্ষ করে আসাউদ্দিন বক্তব্য, গোটা দেশের যা পরিস্থিতি তাতে বিজেপির এই আসনও পাওয়ার কথা নয়। আমরা যদি সত্যি কাজ করে থাকি তাহলে বিজেপির 150 আসন পাওয়ার কথা। আমরা বিজেপি সরকার গঠন থামাতে চাই এবং এটা চাই মানুষ, কিন্তু অসফল রয়েছি। তবে এটা ঠিক যে আমাদের দোষ দেওয়া যাবে না। একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে, দেশে কোনো মুসলিম ভোট ব্যাংক বলে কিছু নেই, কখনো হবেও না। ওয়াইসি আরো বলে, বিজেপি ভেবেছিল ওরা অদৃশ্য, কিন্তু কেউ অজেয় নয়। প্রধানমন্ত্রী মোদীর কি লাঠির সাহায্য ছাড়া সরকার গড়তে পারবে? বিজেপির প্রার্থীকে ওয়াইসি বিপুল ভোটে হারাবার পর সংবাদ সম্মেলন করে বলেন, আমি মানুষকে ধন্যবাদ জানাতে চাই আমাদের দলকে ঐতিহাসিক জয় দেওয়ার জন্য। পঞ্চমবার মানুষ আমাদের সফল করেছে। হায়দ্রাবাদের সকল মানুষকে, যুব মহিলাদের ধন্যবাদ জানাই। আজকের খবর এই পর্যন্তই। পরবর্তী খবর সবার আগে পেতে আইডিটি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।